চারদিকে প্রগাঢ় একাকিত্ব, ভালো না থাকার কবিতা। সূর্য তখন বিমূঢ়, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে উদ্দেশ্যহীন। এমন একটা দিনে অলকানন্দা ভারী রকমের মন খারাপ নিয়ে দাঁড়িয়ে আছে তার শ্বশুর বাড়ির বিরাট দালানের ছাদে। গরম লাগছে শরীরে, তবে তা যেন বাস্তবতার চেয়ে কমই যন্ত্রণা দিচ্ছে। বিয়ে হয়ে যাওয়ার আজ পঞ্চমতম দিন। শরীরে বৈবাহিক চিহ্ন নির্লজ্জের মতন মাথা তুলে উকিঝুঁকি দিচ্ছে। ওরা ভালোবাসার দাগ নয়, ওরা যন্ত্রণার ছোঁয়া। অলকানন্দার তপ্ত শ্বাস ফেলল। সদূরে তাকাতেই তার দৃষ্টি আনমনা হলো। কিছু একটা পরিচিত দেখতে পেয়ে বক্ষ পিঞ্জিরাজবদ্ধ মন পায়রা ছটফটিয়ে উঠল। অলকানন্দা ছুটে গেল দ্রুত। মোটা মোটা ত্রিভুজাকৃতির সিঁড়ি পেরিয়ে সদর দরজার বাহিরে চলে গেল। গেটে প্রহরী ঝিমুচ্ছে গভীর ক্লান্তিতে। অলকানন্দা সাবধানী পায়ে বেরিয়ে গেল বিশাল লোহার গেট ছেড়ে। সাদা পাঞ্জাবি পরিহিত কাঙ্ক্ষিত পুরুষ দাঁড়িয়ে আছে পিছু ঘুরে। অলকানন্দা হাঁপিয়ে উঠেছে, কণ্ঠ কাঁপছে। তবুও মেয়েটা ডাকল, নবনীত। নিঃস্ব চোখে চাইলে পরিচিত পুরুষ মনে হলো। মন পুড়ে যাওয়ার শ্মশানে ভালোবাসার আশায় চেয়ে থাকা যেন কালো কুচকুচে কাকটা। তার চোখে যেন হুমড়ি খেয়ে পড়ছে মরুভূমি। সে শুধালো নরম কণ্ঠে, ভালো আছেন নন্দা? অলকানন্দার কি জানি হলো, বুক চাপড়ে কান্নারা হাওমাও করে উঠল। কণ্ঠ কণ্ঠ চাইল খানিক চিৎকার করতে, সে পারল না সে চাওয়া পূরণ করতে। কান্না আটকানোর প্রচলিত চেষ্টায় আটকে গেল শ্বাস প্রশ্বাস। অন্তরটা যেন ছিঁড়ে নিচ্ছে কেউ, কিন্তু তবুও জোর করে উচ্চারণ করল, আছি, খুব ভালোই আছি। নবনীল হাসল। খুব অদ্ভুতভাবে এই উত্তপ্ত গরমে লোকটা চাদর জড়িয়ে আছে। কেন আছে? অলকানন্দার মনের মাঝে প্রশ্নরা হামাগুড়ি খেল, কিন্তু তারা উত্তরের আশায় আর বেরিয়ে এলো না। নবনীল থেকে অন্ধকার অলকানন্দার দূরত্ব ৩-৪ হাতের হবে, কিন্তু মনে হচ্ছে তাদের দূরত্ব আকাশ থেকে মাটির দূরত্বের সমান। হাহাকার করে উঠল চারপাশ। খুব গোপনে অস্বীকার করা অনুভূতিরা যে খুব গোপনে মারা যাবে তা যে অলকানন্দার অজানা ছিল। কথা বলার প্রবল ইচ্ছে ছোট মেয়েটাকে চুপ থাকতে দিল না। কিশোরী মন, উজ্জীবিত আবেগ, আর তার সয় না গোপনে। তা বাহিরে আসতে চায়। সেই চাওয়া নিয়ে চালায় আন্দোলন। হই হই করে সব দ্বারা বেরিয়ে আসে, আপনি ভালো আছেন নবনীল? নবনীল হো হো করে হেসে উঠল, যেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাসির কথাটা তার সামনে চলে এলো। এমন মধুময় হাসি যেন চিরজীবন পার হবে আনন্দে, এমন হাসির জোরে। অথচ দুর্ভাগ্য দেখো, চিরজীবন তো দূর, কয়েক মিনিটও এই হাসি দেখার সৌভাগ্য নেই অলকানন্দার। ভালো থাকার বন্দোবস্ত করে দিলেন, আর ভালো থাকবো না ভেবেছেন? বড় অমানবিক ঠেকল কথাখানি, যেন এই কথার বিপরীতে থাকা একটা গোপন কথা ডালপালা মেলে বলছে, অলকানন্দা তুমি ভালো রাখোনি, ভালো রাখলে না। অলকানন্দা হতাশার শ্বাস ফেলল, অসহায় কণ্ঠে বলল, সেদিন আপনার অভাবে একটি অলকানন্দা ঝরে গিয়েছিল। আপনি কি তা জানেন নবনীত? কোন অলকানন্দা ঝরেছিল সেদিন? শুনি একটু। যে অলকানন্দার কপালে আজ শোভা পাচ্ছে মুগ্ধতা, সে অলকানন্দার শরীরে আজ শোভা পাচ্ছে স্বামী প্রীতি, সেই অলকানন্দা বুঝি? শুনেছি ঝরে যাওয়া মানে মৃত্যু, অথচ এই অলকানন্দা সেই প্রচলিত কথা মিথ্যে করে দিয়ে বুঝিয়ে দিয়েছে ঝরে যাওয়া মানে মুক্তি। অলকানন্দা তার সাদা শাড়ির পাথ্য আস্তরণ থেকে মুক্তি পেয়েছে। অলকানন্দা তার সকল না চাওয়া থেকে মুক্তি পেয়েছে। খাঁচার ভেতর পোষ মানিয়ে রাখতে চাওয়া একটি উড়তে চাওয়া পাখি আজ উড়তে পেরেছে। কোথায় চড়ে গিয়েছেন অলকানন্দা? সব দিক দিয়ে দেখি আপনার সুখের আগমনী ঢাক পাচ্ছে। কোথায় তবে আপনার বিসর্জনের সুর? চারদিকে গোধূলির আলো, চারদিকে অলকানন্দার ভালো থাকা রঙিন হয়ে ফুটে উঠেছে। কোথায় তবে অলকানন্দার মূর্ছে যাওয়া? নবনীলের মুখে লেপ্টে আছে বাঁকা হাসির রেখা, তা তীরের মতো বিদ্ধ করছে অলকানন্দার বক্ষ। সে নিবিড় কণ্ঠে বলল, আমার আপনাকে প্রয়োজন ছিল নবনীল। আফসোস নন্দা, আমি কেবল আপনার প্রয়োজন হয়েই রইলাম। প্রিয়জন হওয়া সে তো মোর সাধ্য নহে, আর নাহি আছে মোর ভাগ্য। আপনি আমার কাছে সব সময়ের জন্য অপরিচিতই রইলেন। অলকানন্দার কান্না পেল, ভীষণ রকমের কান্না। সে কান্না ভাসিয়ে নিয়ে যার সকল সুখ যায়, সকল সুখ, সকল শোক। কিন্তু তার আর কান্না করা হলো না। সে বরং কেমন যেন কঠিন হয়ে গেল।
যে মানুষ তার দুর্দশা জেনেও এমন তাচ্ছিল্য ছুড়তে জানে, সে মানুষকে কান্না দেখানো কেবল বৃথা কাজ। নবনীল কেমন শান্ত নয়নে তাকিয়ে রইল অলকানন্দার দিকে। যেতে যেতে বলল, আমি আপনার সাথে আছি নন্দা। আপনার অমন খারাপ সময় হয়তো আমি থাকতে পারিনি, তবুও আমি আছি। আমি আছি তীর্থের কাকের মতো। আমি শেষ বেলাতেও শকুন হয়ে মৃতদেহ থেকে যেমন সে বেঁচে থাকার খাদ্য কুড়িয়ে নেয়, আমি আপনার থেকে বেঁচে থাকার কারণ কুড়িয়ে নেব। কিন্তু দুর্ভাগ্য দেখুন, আমি মানুষ হয়ে একটিবার আপনার ভালোবাসা কুড়িয়ে নিতে পারলাম না। আমার মানব জন্ম বৃথা নন্দা, আমার মানব জন্ম বৃথা। অলকানন্দার মুখ ঢেকে ফেলে অলকানন্দা মুখ ঢেকে ফেলে তুমুল কালো মেঘের পর যেমন বৃষ্টি ঝরে, তেমন অলকানন্দার অশ্রুরা বাঁধ ভাঙে। সে কি হাহাকার, কি যন্ত্রণা! অলকানন্দার বাহুতে তখন ধীর ছোঁয়া পায়। অলকানন্দা চমকে ওঠে। বিষয় নিয়ে পিছে তাকাতেই দৃষ্টিগোচর হয় স্টিফেনের মুখমণ্ডল। ফর্সা মুখটা লালাভাব হয়ে আছে, চোখের মুখে একটা কাঠিন্য ভাব। কণ্ঠ কিছুটা রুক্ষ করে সে প্রশ্ন করল, কি সমস্যা সানশেন? অলকানন্দা তার বাহুতে থাকা হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিতে চায়, কিন্তু পারে না। স্টিফেনের ছোঁয়া গভীর হয়, অলকানন্দাকে বুকে জড়িয়ে নেয় জোর করে। আবার প্রশ্ন করে, কি হইয়াছে তোমার? অলকানন্দা জবাব দেয় না, হাঁসফাঁস করে কেবল। স্টিফেন শান্ত চোখে তাকায় মেয়েটার দিকে, কোমল কণ্ঠে বলে, কান্নার সময় কারো সান্ত্বনা পেলে ভালো লাগে। তুমি তো দেখি তাও জানো না। চলো ঘরে ফিরিয়া চলো। স্টিফেন, চলো। কথাটা মুখেই বলল, কিন্তু অলকানন্দার আর হাঁটতে হয়নি। কিছুটা টেনে এসে নিয়ে গেল তাকে। বদ্ধরমে অলকানন্দার ক্লান্ত দেহখানি পড়ে আছে বিছানায়। নবনীলের ভাষ্যমতে কপাল জুড়ে থাকা মুক্ততা এলোমেলো হয়ে যাচ্ছে। নবনীলের তার ছিল বলা স্বামী প্রীতি যন্ত্রণার মতো বিধে আছে শরীরে। আহা সুখ! নবনীল এমন সুখ দেখলে নিশ্চয়ই এতগুলো কথা বলতে পারত না। স্টিফেন সাহেবই শার্ট প্যান্ট পরে আবার ঘরে প্রবেশ করল। স্টিফেনকে দেখে অলকানন্দা বিপরীত দিকে ফিরে শুল। তা দেখে হাসল স্টিফেন। বোটে শব্দ তুলে এগিয়ে এলো। খুব সপ্তর্পণে অলকানন্দার পায়ে হাত দিল। শীতল হাতের স্পর্শ পেতেই মেয়েটা কেঁপে উঠল। পাটা টেনে নিতে চাইলেও পুরুষালী শক্তির কাছে সে নিহাতি তুচ্ছ একটি নারী। স্টিফেনের রাশভারী কণ্ঠে বাক্যের স্রোত, হ্যাপি বার্থডে নন্দা, শুভ জন্মদিন। অলকানন্দা দারুণভাবে চমকে গেল। অপ্রত্যাশিত কথাটি অনাকাঙ্ক্ষিত সময়ে শুনে সে যেন আশ্চর্যের চরম পর্যায়ে চলে গেল। অবাক হয়ে বলল, আমার আজ জন্মদিন, তুমি জানো না? অলকানন্দা ডানেভাবে মাথা নাড়ালো, যার অর্থ সে জানে না। স্টিফেন স্মিত হাসল। আজ জানল অলকানন্দা, কিন্তু খুব গভীরভাবে খেয়াল করলে বোঝা যায় মানুষটার হাসি গাঢ় আর কেমন মোহনীয়, যেন ঘোর লেগে যাওয়ার মতন। অলকানন্দা বিছানায় ছেড়ে উঠতে নিলে রুম ঝুম করে উঠল তার পায়ের স্বর্ণের মোটা নুপুর জোড়া। অলকানন্দা আরেক দফা বিস্মিত হলো। বিস্মিত কণ্ঠে বলল, আমার নুপুর প্রিয়, আপনি জানতেন? ইয়েস মাই সুইটহার্ট, আমি এটাও জানি যে তোমার নবনীল নামক ছেলেটাও প্রিয়। কেবল প্রিয়ই নই আমি। অলকানন্দার পরনে কলাপাতা রঙের একটি ঢাকাই মসলিন শাড়ি। মোটা গহনা তার অঙ্গ জুড়ে সৌন্দর্য বর্ধন করছে। মোটা সিঁদুরের তাকে কিশোরী লাগছে না মোটেও। 17 আভাস তার শরীরে জুড়ে। হুট করে যেন কিশোরী মেয়েটা বড় হচ্ছে, খুব গোপনে। ভিনদেশি পুরুষের ছায়ায় কিশোরী যেন হয়ে উঠেছে স্বামী সোহাগী এক অপরূপা। তাহার রূপের অন্ত নেই। অলকানন্দা তৈরি হয়ে বসে আছে নিজের ঘরে। স্টিফেন তাকে কোথাও একটা নিয়ে যাবে বলেছে, আর তাই সে তৈরি হয়েছে। যেতে চায়নি সে, কিন্তু তার শাশুড়ির জোরাজুরিতে রাজি হয়েছে। দুজন কর্মচারী মেয়েই তাকে সাজিয়ে দিয়েছে। অলকানন্দার ভীষণ রকমের বিরক্তি লাগছে। এ বাড়িতে কেউ কারো সাথে তেমন কথা বলে না। সকলে চুপচাপ নিজের মতো থাকেন। তার শাশুড়ি বিভাবরী দেবী খুবই স্বল্পভাষী মানুষ। মিশুক স্বভাবের হলেও তিনি কথা কম বলেন। আর বাকি যারা আছে বাড়িতে তারা হলো কর্মচারী। খুব অদ্ভুতভাবে কর্মচারীর কেউ অলকানন্দাকে সোজা চোখে দেখে না, কেমন যেন বাঁকা ভীতু ভীতু চোখে তাকায়। হয়তো সেদিনের মেয়েটাকে শাসন করার কথাটা এরা সবাই জেনেছে।
তাই এমন অপ্রস্তুত দৃষ্টিতে তাকে দেখে। নিজেকে বড় আবেগহীন লাগে আজকাল। কেমন যেন বাধা ধরা নিয়ম। পান সে বিকেলের মতো বিরস, মধ্যরাতের মতো নিশ্চুপ এই জীবন। অথচ সপ্তদর্শী একটি কন্যার জীবন হওয়ার কথা ছিল স্রোতস্বিনী নদীর মতো প্রবল উচ্ছ্বাস মাখা, হইচয়ে পূর্ণ চঞ্চল। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। কিছু খুঁজে না পেয়ে অলকানন্দা ঘর ছেড়ে বেরিয়ে আসে। আশেপাশে কাউকে না পেয়ে সদর দরজায় পেরিয়ে পা রাখে সে সে সান দিয়ে বাধাই করা বাড়ির পেছনের দিকে বিশাল বাগানটায়। বিকেলের পরিবেশে ঘুঘু তখন সুর তুলেছে তারা বর্ণবিহীন কণ্ঠে। চারদিকে কিচিরমিচির শব্দ, পাখিরা উড়ে যাচ্ছে নিজ গন্তব্যে। আজ বাতাস নেই চারপাশে, কেমন যেন শুনশান সবটা। অলকানন্দা চারপাশে তাকায়। গোল বাগানটায় একদিকে সরু রাস্তা গিয়েছে, তাও ভিন্ন বনানী ঔষধি গাছে ভরা। অলকানন্দার মন সদা কৌশলী, কৌতূহল নিয়ে সে রাস্তাটার দিকে পা রাখে, কিন্তু এগিয়ে আর যেতে পারে না। তার আগে ভেসে আসে পরিচিত মুখের রাশভারী কণ্ঠ। বিউটিফুল লেডি, কোথায় যাইতেছেন? নিস্তব্ধ প্রকৃতিতে পিছু ডাকটা ভয়াবহ শোনালো। মনে হলো চুরি করতে এসে খুব বাজেভাবে ধরা পড়ে গিয়েছে। অলকানন্দা আকস্মিক ডাকে কেঁপে উঠল কিঞ্চিত। অতঃপর অ্যানেলের দিকে তাকিয়ে হাসি হাসি কণ্ঠে বলল, ভালো লাগছে না বলে হাঁটতে এসেছিলাম। আপনাকে স্টিফেন ডাকিতেছে, আসুন আমার সাথে, লেটস গো। অলকানন্দা অস্বস্তি নিয়ে ফিকে হাসিয়ে দিল। আমতা আমতা করে বলল, চলুন। অ্যালেন সামনে এগিয়ে গেল। খুব অদ্ভুতভাবে নন্দা খেয়াল করল অ্যালেন তার দিকে তাকাচ্ছে না। যতবার কথা বলছে মাটিতে দৃষ্টি রেখেই বলেছে, যেন সে তাকিয়ে ফেললে গুরুতর পাপ হয়ে যাবে তার। অথচ অলকানন্দার ছোটবেলা থেকে মানুষ জেনে এসেছে ভিনদেশি পুরুষ মানুষ খারাপ হয়, তাদের চরিত্রে সমস্যা হয়। অথচ অ্যালেনকে দেখলে কথাটা মোটেও সত্যি বলে মনে হয় না। অ্যালেন তার চেয়ে বয়স অনেক বেশি বড় হওয়া সত্ত্বেও সবসময় একটা শ্রদ্ধাভাব লোকটার ভেতরে। অলকানন্দা বাড়ির বাহিরে দাঁড় করা একটি গাড়ির সামনে এলো। সাহেবেরা কালো রঙের ছোটখাটো সাহেবী গাড়ি। স্টিফেন দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। অলকানন্দা দেখেই সে গাড়ির এক পাশে দরজা খুলল, ব্যস্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি আসো, দেরি হচ্ছে। অলকানন্দা উঠে বসল। চার পা সংযুক্ত যানবাহনে সে জীবনের প্রথম উঠল। কি অদ্ভুত অনুভূতি হলো বুকের মধ্যিখানি। সে যেন যেমন পরিবারের মেয়ে তেমন পরিবারে থেকে গাড়িতে ওঠার কথা কখনো সে ভাবেনি। অথচ আজ এই অকল্পনীয় জিনিসটাই সত্যি হলো। সে তার নিজের স্বামীর গাড়িতে উঠেছে। স্বামী শব্দটা বড় নিষ্ঠুর ঠেকল অলকানন্দার কানে। স্বামী নামক মানুষগুলো বড় ভয়াবহ তার কাছে। গাড়ি ছুটে চলেছে আপন বেগে। স্টিফেনের হাতে একটি সংবাদপত্র, যেখানে তার সম্পূর্ণ ধ্যান দেওয়া। গাড়ি ছুটতে ছুটতে এক গ্রাম পেরিয়ে আরেক গ্রামে প্রবেশ করল। অলকানন্দার পরিচিত গ্রাম, প্রাণের ভিটে মাটি, যেখানে সে 16টি বছর নানান স্মৃতি বুকে জড়িয়ে বড় হয়েছে। এককালীন প্রশান্তির জায়গা আজ প্রশান্তি লাগছে না অবশ্য। গায়ে কাটার মতো বিচ্ছে গ্রামের নির্মল হাওয়া। শরীর মন অজানা আতঙ্কে শিরশির করে উঠছে। চোখের সামনে ভেসে উঠেছে কিছুদিন আগের সেই কালো রাতের কথা। যে রাত পৃথিবীর বুকে ফুটন্ত এক অলকানন্দার ফুলকে পায়ে পিষিয়ে থেতলে ফেলেছে। যে রাত ভীষণ বাজেভাবে কলঙ্ক লেপেছে অভাগিনীর কপালে। এ গ্রাম বড় পাষাণ। এই গ্রাম অলকানন্দার চির অপরিচিত। এই গ্রাম অলকানন্দাকে মনে রাখেনি, ভালোবাসেনি। খুব গোপনে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অলকানন্দার ডান চোখ বেয়ে। হৃৎপিণ্ডের গতি যেন ক্রমাগত বাড়ছে। তার পাশের মানুষটা বোধহয় শুনতে পারে হৃদয়পিণ্ডের এই অস্বাভাবিক কম্পন। অলকানন্দা চোখ বন্ধ করতেই অনুভব করল তার ডান হাতে শক্ত হাতের ছোঁয়া। বিপরীত হাতটা কিছুটা উষ্ণ। দ্রুত গতিতে সে চোখ মেলে তাকাতে স্টিফেনের মুখটা চোখের সামনে ভেসে উঠল। লোকটার চোখে মুখে প্রগাঢ় গাম্ভীর্যতা, কণ্ঠ সেই গাম্ভীর্যতার ছাপ। ভয় পাচ্ছ?
ভুলে যেও না তোমার আমি আছি। অলকানন্দা থমকে যায়। অনেক অনেক দিন যাবৎ কতগুলো কষ্ট বয়ে বেড়ানো জীবনটা হয়তো ভরসার হাত খুঁজছিল, যে হাত হয়ে এসেছিল নবনীল। আজ স্টিফেনের কথা সে স্টিফেনকে না, খুব করে যেন নবনীলকে অনুভব করলো। বুকের মাঝে তীক্ষ্ণ ব্যথারা ওকে ঝুঁকি দিল। ইস, এটাই কি তবে ভালোবাসা, যার অভাবে বুকের মাঝে বৈশাখের সর্বনাশা ঝড়ের মতন তাণ্ডব বয়ে যায়? এটাই কি সে ভালোবাসা, যাকে কখনো ছুঁতে না পেরেও অনুভবে রেখে দেওয়া যায় প্রতি মুহূর্তে? অলকানন্দার দৃষ্টি স্থির। স্টিফেন ছেড়ে দিল মেয়েটার হাতটা। তাচ্ছিল্য স্বরে বলল, আমার মাঝে অন্য কাউকে খোঁজো না সানশাইন, আমার যে কষ্ট হয়। অলকানন্দা চমকে উঠল। লোকটা মনের কথা পড়ে ফেলতে পারে, যে কথা লুকানোর জন্য অলকানন্দা এত আয়োজন, সেই কথায় মানুষটা পড়ে ফেলে। অলকানন্দার ভয় হয় তাকে সবটা কেউ পড়ে ফেলেছে, এটা মোটেও সুখকর নয়। বরং সবটা পড়ে ফেলার পর সে ফেলনা যাবে, এটাই ভাবনার বিষয়। আচ্ছা, স্টিফেনের কাছ থেকে ফেলনা যাওয়ার পর নবনীল কি তাকে প্রচুর মূল্যবান ভেবে আদৌ তুলে নেবে, আগলে রাখবে নিবিড় ছাওয়ায়? আতকে ওঠে অলকানন্দা। এমা, ছি ছি, যে কিনা দ্বিতীয়বার বিয়ে করে ফেলেছে, তৃতীয় একজন পুরুষের কথা ভাবছে, তার চরিত্র সে এমন অপবিত্রতা কিভাবে লাগাচ্ছে? এই কলঙ্ক তো চিরজীবনের দাগ হয়ে থেকে যাবে। গাড়ি তার নির্দিষ্ট গন্তব্যে এসে থামে। অলকানন্দা গাড়ি থেকে বেরোতে চায় না। তার ঠিক ভরসা হয় না এই গ্রামের মাটিতে পা রাখতে। মনে হয় এই বুঝি গ্রামের মানুষগুলো হৃদয়হীন দৈত্য হয়ে উঠবে, ছিনিয়ে নেবে অলকানন্দার প্রাণের প্রদীপ। এই বুঝি তারা মিশিয়ে দিবে তাকে এই মাটিতে। ভয় হয় মেয়েটার, বাঁচার ইচ্ছে নিয়ে মারা যাওয়া কষ্টের, আর সেই এই কষ্ট কখনো চায় না। স্টিফেন ভরসা দিয়ে বলে, নামো, আমি থাকতে একটা পিঁপড়াও তোমার কাছে আসতে পারবে না। আর ভয় না, যাই হোক, নিজেকে রানীর মতো প্রদর্শন করো, যেন মানুষ মাথা নত করতে বাধ্য হয়। ভীতুদের কোনো মহত্ব নেই, কিন্তু যারা সাহসী তারাই দৃষ্টান্ত তৈরি করতে পারে। আসো, সব সময় মনে রাখবে তুমি রানী, তোমার সক্ষমতা, তোমার স্বামী, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। স্টিফেনকে পেরিয়ে নন্দার কাছে যাওয়াটা অসম্ভব রকমের কাজ। একটু ভরসার আশায় অলকানন্দা ক্ষুধার্ত চোখে তাকিয়েছিল, আশাবিহীন। তার আশা শূন্য নদীতে আসার এমন বাঁধ ভাঙা বিস্ফোরণ দেখে সে স্তব্ধ। এতটা আশ্রয়স্থল হয়ে তার জীবনে কেউ কখনো আসেনি। সে কেবল অনির্দিষ্ট স্রোতে ভেসে গিয়েছে, কখনো স্রোতের তোপে এ কূলে থেমেছে, কখনো বা ও কূলে। তাকে কেউ নিজ ইচ্ছায় রেখে দেয়নি, এমনকি নবনীলও না। নবনীল সবসময় এগিয়ে যেতে বলেছে, কিন্তু কখনো পাশে থাকবে বলেনি। অথচ এই হিংস্র মানুষটা কেমন ভরসা দিচ্ছে। ভরসাহীন মেয়েটার এমন ভরসা হয়ে এলে সে তো দিক শূন্য হয়। ভালো খারাপের প্রতিযোগিতা, সে কেবল বেঁচে থাকতে চায়। অলকানন্দা গাড়ি থেকে নামতেই চক্ষু চড়ক গাছ। তারা দাঁড়িয়ে আছে বিহারিণী মহলের সামনে। পা দুখানা কাঁপছে তার। এই মহলে তো তার আর ফেরার কথা ছিল না, তবে ভাগ্য দেবতা তার প্রতি এ রুষ্ট কেন হলো? তার না চাওয়া কাজটাই কেন করতে হলো তাকে? স্টিফেন অলকানন্দার হাত ধরে দাঁড়ালো। বিহারিণী মহলের সামনে প্রচুর ভিড়। পুরো ভিড়টা জুড়ে কেমন মানুষ হারানোর শোক। চারপাশে আগরবাতির তীক্ষ্ণ ঘ্রাণ ভেসে আসছে। বাড়িতে আবার নতুন করে কেউ মারা গেল, কিন্তু কে? বুক কাঁপছে মেয়েটার। এ বাড়ির প্রতিটি মানুষকেই সে আপন ভেবেছিল, তাই কারো প্রস্থান সে মেনে নিতে পারবে না। তার পা কাঁপছে, ঠিক মতন মাটিতে দাঁড়িয়ে থাকার শক্তি অবধি নেই মেয়েটার। গ্রামবাসীর দৃষ্টি এখন অলকানন্দার দিকে। বিস্মিত স্তব্ধ চোখে তারা ফেল করে তাকিয়ে আছে। অলকানন্দা সেদিকে হুঁশ নেই। সে ভীত পায়ে এগিয়ে যাচ্ছে বাড়িটার দিকে। বাড়িটার সামনে জায়গায় সাদা কাপড়ে জড়ানো একজন মানুষ চিরতরে ঘুমিয়ে আছেন। কে সে? কার এমন চিরবিদায় ঘটল? কার জীবন গেল স্থায়ী অবসানে? ভিড়ের মাঝে উকি দিয়েই মেয়েটা আতকে উঠল। লক্ষ্মীদেবের কোমল মুখটা চিরতরে ঘুমিয়ে গিয়েছে। আজ মানুষটার ভেতরে কোনো কঠোরতা নেই, কোনো তেজ রাগ কিছু নেই। নন্দাকে দেখে আজ কেউ হইচই করছে না, কেউ তার তীক্ষ্ণ কথার বারণও ছুঁড়ে মারছে না।
অলকানন্দার চোখ ঝাপসা হলো। হলো মনে পড়ল বিয়ের দিনের কথা, যেদিন সে এ বাড়িতে পা রাখল। এই লক্ষ্মী দেবী খুশিতে আতখানা হয়ে বাড়ি মাথায় তুলেছিলেন। তারপর যেন কি হলো, মানুষটা আর হাসেনি কখনো। দিনরাত কেবল খোঁটা দিতে শুরু করলো। আজ হঠাৎ মানুষটার বিদায়ে সব খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। অলকানন্দার চোখ বন্ধ করলো। সে কাল ভ্রম নাকি কল্পনা থেকে লক্ষ্মী দেবীকে নিজের বাড়ির সামনে দেখেছিল। এক মুহূর্তের জন্য বোধহয় এটা কি সত্যি ছিল না কেবলই ভ্রম। অলকানন্দার শরীর ভার হয়ে এলো। কি যেন একটা ভেবে স্টিফেনের দিকে তাকাতেই খেয়াল করলো মানুষটার চোখ হাসছে। বাতায়নের কোল ঘেঁষে উকি দিয়েছে চাঁদ। সন্ধ্যার চাদর জড়ানো আকাশ এখন আধারে নিমজ্জিত হয়েছে। অলকানন্দা বসে আছে তার জানালার ধারে। চাঁদের আলো নিবিড় ওষ্ঠে চুম্বন এঁকে দিচ্ছে তার নাকে মুখে। ছোট ছোট গাঢ় অব্দি চুলগুলো উঠছে নিজের মতো, মন মতো। চাঁদের কিরণের সংস্পর্শে এসে শরীরের গহনাগুলো ঝলমল করে উঠেছে। গভীর ভাবনায় মগ্ন অলকানন্দা। লক্ষ্মী দেবীর মৃতদেহ দেখে সে আর এক মুহূর্ত দাঁড়ায়নি বিহারিণী মহলে। যেমন দ্রুত গিয়েছিল ঠিক তেমনভাবে চলে এসেছিল। স্টেফেনও জোর করেনি, বরং অলকানন্দার সিদ্ধান্তকে সে নিবিড়ভাবে সম্মতি প্রদান করেছিল। কিন্তু লক্ষ্মী দেবীর বিয়োগ ব্যথা বড় কষ্ট দিয়েছে অলকানন্দাকে। খারাপ হোক ভালো হোক, সে তো মানুষটাকে আপন ভেবেছিল। আনমনে যখন গভীর ভাবনায় ব্যস্ত সে, তার নজর হুট করে জানালার বাহিরে যেতেই সে ভ্রুকুঞ্চিত করল। ভরা পূর্ণিমায় খুব পরিচিত মুখমণ্ডল দৃষ্টিগোচর হতেই সে চমকে উঠল। সে আরো গভীরভাবে খেয়াল করতেই দেখল যে তার দৃষ্টি ভ্রম দেখছে না, সত্যিই পরিচিত মুখ ওটা। অলকানন্দার বুক কেঁপে ওঠে। স্টিফেন লোকটাকে যতটুকু ধারণা করা যায়, লোকটা খুবই নিষ্ঠুর। যদি নবনীলকে এখানে একবার দেখতে পায় তবে হয়তো তাকে জীবিত রাখবে না। লোকটার মনে প্রাণে কোনো মায়া নেই। অলকানন্দা দ্রুত উঠে দাঁড়ালো। সাবধানে চোখে আশেপাশে তাকিয়ে খুব ধীরে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কর্মচারীর কেউ কেউ আর দৃষ্টিতে দেখে নিয়েছে তাকে, কিন্তু সেদিকে হুঁশ নেই মেয়েটার। সে যেন নবনীলকে আড়াল করার জন্য মরিয়া হয়ে উঠল। বড় লোহার ধার ধরে দাঁড়িয়ে আছে দুটো প্রহরী। কোনো নড়চড় নেই, কথা নেই, স্তব্ধ যেন। অলকানন্দা বের হতে নিলেই তারা প্রথম কথা বলে, সাহেব বধূ, আপনি এত জোরে কোথায় যাচ্ছেন? অলকানন্দার ভীতু হৃদয় আর একটু কেঁপে উঠল। আমতা আমতা করে খুব সাজিয়ে মিথ্যে কথা বলল। আপনাদের সাহেব আমাকে যেতে বলেছিল এই সময় চন্দ্রমল্লিকার মাঠে কিছু দেখাতে নিয়ে যাবেন বোধহয়, সেখানেই যাচ্ছি। প্রহরী দুজন কথাটা খুব একটা বিশ্বাস করছে বলে মনে হলো না। দুজন দুজনের মুখ চাওয়াচাই করলো। তার মাঝে একজন বলল, আমরা তবে এগিয়ে দিচ্ছি আপনাকে, আমরা না হয় গাড়ি নিয়ে যান, আর না হয় গাড়ি নিয়ে যান, এই অন্ধকারে একা যেতে পারবেন না। অলকানন্দা পড়ে গেল বিপাকে। তাও মিনমিন করে বলল, আমি একা যেতে পারবো, আপনাদের যেতে হবে না। প্রহরী দুজন আরও কিছু হয়তো বলতো, কিন্তু তারা আর কোনো বাধা না দিয়ে চুপ করে গেল। অলকানন্দা ওদের দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকাতেই দেখল তাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ খুব সাধারণভাবে গেট খুলে দিয়ে আবার মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। অলকানন্দা কেমন যেন খটকা লাগলো ঘটনায়, কিন্তু তার মস্তিষ্ক জুড়ে তখন নবনীল এতটাই গ্রাস করেছিল যে সে দ্রুতই ছুটে গেল সেদিকে। উজ্জ্বল চাঁদের রূপসী জ্যোৎস্না ফুটেছিল অশোক গাছের কোল ঘেঁষে। সেই জ্যোৎস্নায় স্নান করছে প্রকৃতি। বিরাট শিউলি গাছটার নিচে দাঁড়িয়েছে নবনীল ও অলকানন্দা। নবনীলের চোখ মুখ মৃতপ্রায়, ছোট চোখদের আজ নিজস্ব কোনো ভাষা নেই, প্রাণ নেই, কেমন গা জুড়ে অসহায়ত্ব। অলকানন্দা ক্ষীণ স্বরে সেই নবনীলের পানে তাকিয়ে রইল। এক দুই করে ঠিক কতখানি মিনিট অতিক্রম হওয়ার পর নবনীল তার শব্দগুচ্ছ উচ্চারণ করল কণ্ঠে, আমার আর কেউ রইল না নন্দা, না মা, না আপনি। পৃথিবীতে এত একা কেউ থাকতে পারে? পাখিরও বাঁধন প্রয়োজন হয়, শকুনও বাঁচতে চায়, আমার বেলা তবে কিচ্ছু নেই। মায়া মায়া প্রকৃতিতে বড্ড করুণ শুধালো বাঁচতে চাওয়ার সে আকুতি। অলকানন্দা নিরীহ চোখে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সামলে উঠুন, সব ভালো হবে। যে ভালোতে আপনি নেই সেই ভালো আমার চাই না। যে ভালোর জন্য আপনাকে হারাতে হয় সেই ভালোর কোনো প্রয়োজন নেই আমার। কিন্তু কি করবেন বলুন, ভাগ্যের লেখা তো আর কেউ বদলাতে পারে না। আপনার এমন ভাগ্য, তবে মেনে নিলেন
আমি কি বোকা দেখুন? আমি আরও ভেবেছিলাম আপনিও বোধহয় ভালো নেই। অলকানন্দা চুপ রইল। নবনীল আর একটু কাছে এলো। অলকানন্দা থেকে একটু এখন তার দূরত্ব ঠিক 2 হাত। সে কেমন রহস্য করে বলল, স্টিফেন নামক অত্যাচারী এক লোকের কাছে অলকানন্দা চিরজীবন বাধা থাকবে? অলকানন্দা থতমত খেল। নবনীলের কথায় তার আবার মনে পড়ল স্টিফেনের অত্যাচারী সত্তার কথা। নবনীল তখন তাচ্ছিল্য করে বলল, যে মানুষ আপনার বোনের এমন অবস্থা করেছে, সে মানুষকে আপনি আপনার এত সুন্দর জীবনটা সঁপে দিচ্ছেন। এতটা স্বার্থপর তো আপনি ছিলেন না। অলকানন্দার ভিত্তি কেঁপে উঠল। সত্যিই তো, যে মানুষটা তার বোনের ক্ষেত্রে এত নিষ্ঠুর ছিল, সে মানুষটাকে সে কিনা চোখ বন্ধ করে মেনে নিতে চাচ্ছে। নবনীল হয়তো আরও কিছু বলতো, কিন্তু দূর থেকে ভেসে আসা গাড়ির ইঞ্জিন তাদের সতর্কবার্তা শোনালো। অলকানন্দা ভীতু চোখে আশপাশ চাইল। স্টিফেন চলে এসেছে, আর এক মুহূর্ত বাহিরে থাকলে কেলেঙ্কারি হয়ে যাবে। অলকানন্দা ব্যস্ত হয়ে পা বাড়ালো। যেতে যেতে বলল, আপনি এখানে আর আসবেন না নবনীল। উনি দেখলে হয়তো আপনার সাথেও খারাপ কিছু করে ফেলবে। নবনীল হয়তো আর কিছু বলতো, কিন্তু সেই সুযোগ অবধি পেল না। তার আগে অলকানন্দা ছুট লাগালো। নবনীল হতাশার শ্বাস ফেলল। আফসোস করে বলল, আপনি আর আমার নেই। স্টিফেন বসে আছে তার ঘরের আরাম কেদারায়। অলকানন্দা ভীতু ভীতু পায়ে ঘরে ঢুকল। স্টিফেনের চোখ বন্ধ। ফর্সা গায়ের লোকটার চোখের মণিতে কেমন নীলাভাব ভাব। দেখতে ভারী সুপুরুষ মনে হয়। দুবার তাকে ফিরে দেখতেই হবে। অলকানন্দা ধীর পায়ে ঘরে ঢুকতেই স্টিফেন স্মিত হাসল। ফিসফিস করে বলল, আমার ঘরের নারী আজকাল কি পরের কাছে যাচ্ছে? অলকানন্দার পা থেমে গেল। বুক দুরু দুরু করছে তার। লোকটা কি কিছু জেনে ফেলল? স্টিফেন উত্তরের আশা করল না। নিজের মতো দুলতে দুলতে বললেন, তোমার আশেপাশে কোনো পুরুষের ছায়াও আমি সহ্য করব না সানশাইন। অলকানন্দা বিমর চিত্তে দাঁড়িয়ে রইল। স্টিফেন তার দিকে এগিয়ে এলো, খুব নিকটে, খুব কাছে চলে এলো। অলকানন্দার বুকের কম্পন ধীর হলো। স্টিফেন অচল আলগোছে অলকানন্দার মাথা থেকে শিউলি ফুলটা ছাড়িয়ে নিল। ফিসফিস করে বলল, সানশাইন, বেঁচে গেছো। তোমার শরীর থেকে ঝরা শিউলি ফুলের সুবাস আসছে, কোনো পুরুষের নয়। অলকানন্দা শ্বাস রুদ্ধ করে রাখল। স্টিফেন খুব নিবিড়ভাবে ছুঁয়ে দিল অলকানন্দার কোমর। অতি ঘনিষ্ঠ হয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, তুমি প্রেম নিয়ে করো না ছলনা। স্টিফেন সব কিছুর ভাগ দিল, সানশাইনের এক ফোঁটা ভাগও কিন্তু কাউকে দেবে না। সকাল হতেই স্টিফেনের তাড়নায় অলকানন্দাকে বেরোতে হলো। কোথায় যেন গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। ঘুম ঘুম চোখ নিয়ে প্রায় অনেকক্ষণ পর গাড়ি থেকে নামলো অলকানন্দা। স্টিফেনের পেছন পেছন যেতেই নন্দা চমকে উঠল। তারা হসপিটালে এসেছে। অন্নপূর্ণা তাদের দেখে হাসছে। বাহিরে বৃষ্টি পড়ছে। ঘরে কি যেন একটি বাদ্যযন্ত্রে বাজছে। কোমল স্বরে গান। আকাশে ঘন কালো মেঘের স্তূপ থেকে 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 বজ্রপাত হচ্ছে। প্রকৃতি অজানা তাণ্ডবে মত্ত। বিরাট বিরাট গাছপালাগুলো তাণ্ডবীয় বাতাসের কারণে হেলে দুলে পড়ছে। অলকানন্দা দাঁড়িয়ে আছে তার রুমের জানালার কোল ঘেঁষে। লাল টকটকে একটি শাড়ি জড়ানো শরীরে, মোটা জড়োয়া গহনা সারা অঙ্কে। মেয়েটাকে শহরের কলেজে ভর্তি করিয়ে দিয়েছে স্টিফেন। সেদিন অন্নপূর্ণাকে দেখে আসার সময়ই ভর্তি করিয়ে এসেছে। লোকটাকে দেখে সে অবাকই হচ্ছে। ঠিক বুঝে উঠতে পারছে না মানুষটা চাচ্ছে কি, কেন এত রূপ প্রদর্শন, কেন ক্ষণে ক্ষণে প্রেম দিচ্ছে, কখনো বা কঠোরতা, চাচ্ছে কি সে? কথাখানা ভাবতে ভাবতেই তার নজর বাগানটার দিকে গেল। বিদ্যুৎ চমকানোর ফলে রহস্যজনক মনে হলো এই বাগান নামক গোলকধাঁধা। অলকানন্দার মনে পড়ল বিয়ের প্রথম দিন যে মেয়েটাকে দেখেছে। আজকাল সে মেয়েটাকে আর সে দেখে না। কেন দেখে না? কই মানুষটা? মেয়েটার ভাবনা উদয় হতেই তার ভ্রু কুঁচকে এলো। এতদিনে তার মেয়েটা কথা মনে পড়ল। কোথায় মেয়েটা? অলকানন্দা ধীর পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। সুন্দর রাজকীয় সিঁড়িগুলো পায়ে মারিয়ে সে বেরিয়ে গেল বাড়িটা থেকে। বাহিরে তখন তুমুল বৃষ্টি। মেয়েদের গর্জনা লোমহর্ষক।
গমগমে স্বরে ডাকছে আকাশ। অলকানন্দা এই বৃষ্টি মাথায় নিয়েই বাগানটার পেছনে দাঁড়ালো। বৃষ্টির এত বিরতিহীন তাহারায় নিমিষে ভিজে একাকার সে। তবুও সিক্ত শরীরটা নিয়ে এগিয়ে গেল বাগানের এক কোণায় সরু রাস্তাটার দিকে। সিমেন্টে বাধাই করা রাস্তা, খুব সরু রাস্তা, এবং বাঁশের কঞ্চি দিয়ে দুপাশে সুন্দর লাইন করা, এবং সেই কঞ্চি বেয়ে কতগুলো লতাপাতা ডালাপালা ছড়িয়ে আইসে ভঙ্গিতে যেন বসে আছে। দুই এক হাত পরপর বিশাল কৃষ্ণচূড়া গাছ, লাল টকটকি কৃষ্ণচূড়া, সাদা কৃষ্ণচূড়ায় পরিপূর্ণ গাছগুলো। এক মুহূর্তের জন্য নন্দার মনে হলো সে স্বর্গের কোনো এক দ্বারে এসে যেন উপস্থিত হয়েছে। এত সুন্দর, এত মোহনীয়তা বাগানটা জুড়ে। কতটা যত্নে না জায়গাটা তৈরি করা হয়েছিল। সরু রাস্তাটা পেরোতে পেরোতেই একেবারে শেষ মাথায় চলে এলো নন্দা। শেষের মাথাটা আরও বেশি সুন্দর। মাঝারি আকারে ছোট একটি জায়গা আছে এখানে, খোলামেলা। জায়গাটার চারপাশে কেবল কৃষ্ণচূড়ায় আচ্ছাদিত। কিছু কৃষ্ণচূড়া গাছের ডালে, কিছু বা মাটিতে খাচ্ছে গড়াগড়ি। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তার সামনেই মাঝারি আকারের সুন্দর ঘাট করে একটা পুকুর। পুকুরের জলগুলো একটু আলাদা, যা নন্দা কখনো দেখেনি এর আগে। একদম নীল আভা, মনে হচ্ছে নীল আকাশের এক টুকরো রং এসে মিশে গেছে এই বাড়ির সুধায়। অলকানন্দা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে মুখে তার প্রগাঢ় মুগ্ধতা। এত সুন্দর একটা জায়গা সে কখনো খেয়াল করেনি, আর কেউ কখনো বলেওনি এখানে এত সুন্দর একটা জায়গা আছে। তাছাড়া গাছপালার ঘনঘটার কারণে কখনো বোঝাও যায়নি এখানে কিছু থাকতে পারে এত অসাধারণ। অলকানন্দা যেন মোহগ্রস্ত হয়ে গেল। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল জলে। টলমল করছে জলটা। সে এক পা দু পা করে এগিয়ে যায় পুকুরের সিঁড়ির দিকে। অসাধারণ এক ঘ্রাণ ভেসে আসে প্রকৃতি থেকে। কি সুন্দর ঘ্রাণ! মাথা ঝিমঝিম করে আসে, শরীরটা কেমন ভার হয়ে আসে। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই মুগ্ধ নন্দার বাহু কেউ টেনে ধরে। এত গম্ভীর মোহ কেউ যেন মুহূর্তে নষ্ট করে দিল। সাথে ভেসে হলো চিৎকার, তুমি এখানে কেন এসেছো? কেন? হ্যাঁ? আকাশের ভয়ানক গর্জনে ছাপিয়ে গেল সেই চিৎকার। অলকানন্দার চিত্ত অশান্ত হলো, সাথে ভীত হলো ভীষণ। কেঁপে উঠল তার সর্বাঙ্গ। ঘোরগ্রস্তের মতো বার কয়েক আওড়ালো, কে কে? তন্দাস্তন্ন আধো আলো মাখানো প্রকৃতির এক চিমটে আলোর কল্যাণে দেখা গেল স্টিফেনের সুন্দর মুখখানি, যা এখন ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। বৃষ্টিতে ভিজে গেছে মানুষটা। হঠাৎ স্টিফেনের বৃষ্টি ভেজা শরীরটা দেখে অলকানন্দার খেয়াল হলো সেও ভিজে শরীর নিয়ে এখানে এসেছে। তবে তার শরীরে বৃষ্টি লাগছে না কেন? চারপাশে চোখ মেলে তাকাতেই বুঝল অতিরিক্ত গাছের জন্য বৃষ্টির ছাট তেমন জায়গাটাকে স্পর্শ করতে পারছে না। তার মানে উত্তপ্ত রোদ দূরে ছুঁতে পারে না নিশ্চয়ই এই মোহনীয় স্থানটা। এত সুন্দর একটি জায়গা, অথচ কেউ তাকে দেখালো না কেন? অলকানন্দার ভাবনার মাঝে স্টিফেনের আবার রাশভারী কণ্ঠ ভেসে এলো, এখানে কি করিতে আসছ? অলকানন্দার ধ্যান ফিরল। স্টিফেনের দিকে তাকালো সে গাঢ় চোখে। লোকটার পরনে এখনো সাহেবী পোশাক, সাদা ফর্সা দেহ, নীলাভ চোখ জোড়ায় রাজ্যের মায়া, টান, আবেগ, অথচ সেগুলো ছুঁতে পারল না অলকানন্দাকে। সেই স্টিফেনের চেয়েও দ্বিগুণ শক্ত উত্তর দিল, আমার ইচ্ছে, আমি এসেছি, আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তোমার এমন ইচ্ছের জন্য তুমি শাস্তিও পেতে পারো সানশাইন। বেশি ইচ্ছে হল কিন্তু মোটেও ভালো নয়। অলকানন্দা হাসল। বহুদিন পর বোধহয় তার চোখে মুখে দেখা দিল সেই এক রোখা ভাব। সে হাসতে হাসতে তাচ্ছিল্য করে বলল, শাস্তি? কি শাস্তি দেবেন আমায়? যার জীবনে আপনার মতো একজন মানুষ আছে তার বোধহয় আর শাস্তির প্রয়োজন নেই। অলকানন্দা ভেবেছিল তার কথা শুনে হয়তো স্টিফেন বেজায় রেগে যাবে। তার জন্য ধার্য করা শাস্তিটা বোধহয় দ্বিগুণ করে দিবে মানুষটা। কিন্তু তেমন কিছুই হলো না। বরং অলকানন্দাকে অবাক করে দিয়ে স্টিফেন হাসল। মানুষটার হাসি বড় অমায়িক। সীমাহীন আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়ার দৃশ্যটা যেমন সুন্দর, ঠিক তেমন সুন্দর এক হাসি। অথচ এমন একটা কথা শোনার পর মানুষটার তো হাসার কথা না। অলকানন্দার চোখ মুখ কুঁচকাল। বিরক্ত কণ্ঠে বলল, আমি কি ভুল বলেছি কিছু? সানশাইন, তবে তুমি স্বীকার করছো আমি তোমার জীবনেরই একটা অংশ? যাক, অবশেষে ভালোবাসায় না থাকি
তোমার ঘৃণাতে আমার ঠাঁই হয়েছে, সেটাই বা কম কিসে? অলকানন্দা বিমূঢ়। লোকটা এমন একটা সময়ে এমন একটা উত্তর দেবে তা সে ভাবানোতীত ছিল। তাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে স্টিফেন বলল, সানশাইন, তুমি কি জানো তুমি অসাধারণ সুন্দরী, যাকে দেখলে যে কোনো মানুষের চোখ ঝলসে যায়? অলকানন্দা চোখ বড় বড় করে তাকালো। স্টিফেন পাজা কোলে তুলে নিল তাকে। নরম দৃষ্টি আবহাওয়ারা খুব গোপনে অলকানন্দা শির দ্বারা বেয়ে কম্পন বইয়ে দিয়ে স্টিফেন করে ফেললো খুব ঘনিষ্ঠ একটি কাজ। লজ্জায় লাল হলো আকাশ। ভয়ঙ্কর রাগ করা অলকানন্দাও যেন লজ্জায় মূর্ছা গেল। ওই যে কথায় আছে, নারী আর কিছুতে আটকায় না, নারী আটকায় ভালোবাসায়। শরীরে খুব পাতলা সিল্ক বলা হয় যাকে, সেই সিল্কের শাড়ি পরে তৈরি অলকানন্দা। তাকে তৈরি করে দিয়েছে একজন নারী কর্মচারী, তাও স্টিফেনের আদেশে। সোনালি রঙের শাড়িটা জলজল করছে মেয়েটার শরীরে। মনে হচ্ছে বিধবার কি অপরূপ চিত্র যেন, বিধাতার কি অপরূপ চিত্র যেন। সে এই শাড়িটা পরে তৈরি হয়েছে শহরের কলেজে যাওয়ার জন্য। মহাবিদ্যালয়ে তার প্রথম যাত্রা। বুকে দুরু দুরু কম্পন। অলকানন্দা তৈরি হয়ে দাঁড়াতেই স্টিফেন ঘরে প্রবেশ করল। সাহেবিয়ানার পুরো ভাব মানুষটার ভেতর। চালচলন ভাব গাম্ভীর্যে সুপুরুষ বটে। তাকে দুবার ফিরে দেখবে না এমন মানুষ কমই পাওয়া যাবে বোধহয়। অলকানন্দা অবশ্য তাকায়নি। সে নিজের মতো এক মনে বাহিরে তাকিয়ে আছে। স্টিফেন ব্যস্ত কণ্ঠে তাড়া দিলেন, সানশাইন, বের হও দ্রুত, সময় চলে যাচ্ছে। অলকানন্দা ভাবে দাঁড়িয়ে রইল, যেন সে শুনতে পায়নি কিছু। স্টিফেন দাঁড়ালো, ভ্রুকুচকে বলল, আজকে থেকে তোমার কলেজ যাবে না? অলকানন্দা নিরুত্তর। স্টিফেন বাঁকা হাসল। অলকানন্দার কাছে গিয়ে জড়িয়ে ধরল তার মসৃণ কোমর। সুগন্ধির তীব্র ঘ্রাণটা স্টিফেনের মাথা ধরিয়ে ফেলেছে। তার পুরুষ সত্তাটা বেসামাল হয়ে উঠেছে। স্টিফেন আরেকটু ঘনিষ্ঠ হলো, প্রায় ফিস করে বলল, সানশাইন, তোমার এত কাছে আসতে কেন মন চায়? আমি জানি তুমি নারী নও, সামান্য। হয়তো কোনো একদিন এই তুমি আমার প্রাণনাশের কারণ হবে। তবুও কেন তোমার প্রতি আমার ঝোঁক? তোমাকে না পেলে আমি জানতামই না কারো মৃত্যু এত প্রিয় হতে পারে। অলকানন্দা মুখ ঘুরিয়ে নিল, তাচ্ছিল্য করে বলল, সত্যি, হয়তো একদিন আপনার প্রাণ হয়তোই আমার হাতেই নিঃশেষ হবে। অলকানন্দা কথাটা বলতে দেরি, অথচ স্টিফেনের হাত ছাড়তে দেরি নেই। সে নন্দাকে প্রায় ছুঁড়ে ফেলে কেমন অভিযোগ মাখা কণ্ঠে বলল, আমার মৃত্যু তোমার চিরস্থায়ী নির্বাসনের কারণ হবে। সানশাইন, মিলিয়ে নিও। শহরের চঞ্চল আবহাওয়ায় সাহেবী গাড়িটা এসে থামল কলেজের সামনে। অলকানন্দা বুকে কেমন স্বাভাবিক ওঠানামা, তা নিয়েই সে নেমে দাঁড়ালো। স্টিফেন আসবে বলেও শেষ মুহূর্তে একটি কাজের জন্য আসতে পারেনি, তাই এই নতুন জীবনে তাকে একাই পা রাখতে হলো। অলকানন্দা গাড়ি থেকে নেমে কলেজে ঢুকতেই তার চোখে ছানাবড়া হয়ে গেল। চারপাশে ছেলে মেয়েদের ছড়াছড়ি, দলে দলে তাদের কথা চলছে। কলেজের সামনে বিরাট গাড়ি দাঁড় করানো, ছেলে মেয়েদের মাঝে কেমন অস্থিতিশীল পরিস্থিতি। অলকানন্দার কাছে যেতে কানা ঘোষাই শুনল, এখন নাকি মিছিল বের হবে। দেশে ব্রিটিশের যে রাজত্ব, তা থেকে পরিত্রাণ পেতেই দলে দলে শহরে মানুষ লুকিয়ে লুকিয়ে মিছিল মিটিংয়ে আয়োজন করছে। অলকানন্দার বুক কাঁপল বোধ হয়। ব্রিটিশদের বিতাড়িত করার জন্য সব। তবে কি স্টিফেনও চলে যাবে? হেমন্তের সমীকরণে পাকা ধানের সুঘ্রাণ ভেসে আসছে। কৃষকদের তৃপ্তির হাসির আনন্দ যেন আকাশ জুড়ে। ঝলমলে তারাদের বসেছে মহোৎসব। কৃষকদের ক্ষুধার্ত গৃহে যে লক্ষ্মী তারা 2 হাত ভরে দান করেছে এবার। আর কয়েকদিন তারপর চলবে ক্ষেত থেকে ধান ওঠানোর মেলা, তা দিয়ে আবার নবান্ন উৎসব। ইংরেজদের নীল চাষ করতে গিয়ে যেখানে কৃষকদের জমি হারিয়েছে উর্বরতা, সেখানে এবছর দারুণ ফলনে কৃষক শ্রেণী আনন্দিত। বহুদিন পেট ভরে খাওয়া হয়নি, এবার বোধহয় তৃপ্তি করে অন্তত খাওয়া যাবে। অলকানন্দা সেই আনন্দ প্রকৃতিতে এক ধ্যানে তাকিয়ে আছে। স্নান করে এসেছে বিধায় চুল ভিজে সেখান থেকে ভোরে শিশির বিন্দুর ন্যায় জল গড়িয়ে পড়ছে। বাড়ির ভেতরের এত উচ্চ শব্দের গান বাজনাটা তার কাছে অসহ্যকর ঠেকছে। তার স্বামী সুদর্শনও এসবে আসক্ত ছিল, কিন্তু সেটা হতো
তাদের তাদের কাছারি ঘরে। এখানে তো নিজেদের মহলে এসব হচ্ছে। অলকানন্দা বিরক্ত হলো। স্টিফেনের মা কি শোনে না এসব? উনিও কি কিছু বলে না? অলকানন্দা ভেজা মাথায় ঘোমটা টানল। দারুণ সজ্জিত সিঁড়িগুলো অতিক্রম করে প্রথমে কাদম্বরী দেবী স্টিফেনের মায়ের রুমে যেতে চাইলেও কি ভেবে যেন দাঁড়িয়ে গেল। সে সিঁড়ি বেয়ে নিচে না গিয়ে ওপরের দিকে ওঠা শুরু করলো। কয়েক ধাপ সিঁড়ি পেরোতেই বাড়ির ছাদ দৃষ্টিগোচর হলো। ভীষণ সুন্দর একটি ছাদ। সিমেন্ট এবং রঙিন পাথর দিয়ে নকশা করা ছাদটাকে বিশাল মাঠের মতো মনে হলো। তার এক কোণায় আরেকটি তালাবদ্ধ কক্ষ আছে। অন্ধকারে চাঁদের জ্যোৎস্নায় যতটুকু বোঝা গেল। অলকানন্দার অবসাদগ্রস্ত মন এত সুন্দর জায়গাটা পেয়ে বোধহয় উৎফুল্ল হলো। সে উঠে গেল ছাদে। খালি পথ যুগল ফেলে ছাদের দক্ষিণ দিকটায় গেল। চাঁদ সেখানে হেলে পড়েছে রূপোর থালার ন্যায়। বড় বড় তাল গাছ ছাপিয়ে কেমন মিঠে আকাশের দোলাচল। মুক্ত বাতাসে ভারী মনটা মুহূর্তে শীতল হয়ে গেল। সে চোখ বন্ধ করে এই সুন্দর প্রকৃতি অনুভব করা আরম্ভ করল। তার এই শীতলতা বেশিক্ষণ স্থায়ী হলো না। ছাদের কোল থেকে ভেসে এলো শ্রুতিমধুর কণ্ঠ। কি সুন্দর মিহি সুরে কেউ গাইছে রবীন্দ্রসঙ্গীত। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই ঘাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। অলকানন্দা যেন মোহগ্রস্ত হয়ে গেল মুহূর্তে। এত মায়া মাখা কণ্ঠ, এত লুকায়িত করুণ আকুতি নিয়ে গাইছে কে? কার কণ্ঠে বিধাতা তার সকল আশীর্বাদ ঢেলে দিয়েছে? কার হৃদয়ে বিধাতা ঢেলেছে এত বিষাদ? কার বিরহে এ নারীর কণ্ঠে এত হাহাকার? কোন হতভাগা পুরুষ এই মায়াবী নারী কণ্ঠ উপেক্ষা করে চলে যেতে পেরেছিল? অলকানন্দার চঞ্চল মস্তিষ্ক বিমুগ্ধ, চিত্ত স্থির হয়ে গেল নিমেষে। এই মুগ্ধ পরিবেশ কেমন বিষাদময় ঠেকল নন্দার কাছে। তারপর থেমে গেল গানটা, থেমে গেল সকল মুগ্ধতা, সকল বিরহ, কেটে গেল ঘোর। নন্দা চারপাশে তাকাতে লাগলো, বারংবার তাকালো। কই, কেউ তো নেই। তবে কে গাইল এমন মহাগীতি? কে ছড়ালো এমন বিমোহিত সমীকরণ? অলকানন্দা চারপাশে তাকাতে থাকলো। যখন কেউ এই মেলি মিঠে স্বর শোনার জন্য মরিয়া হয়ে উঠল, ঠিক তখনই তার চোখ গেল ছাদের কোণার সেই ঘরটাতে। বাহির থেকে যাকে দারুণ দেখাচ্ছে, এ ঘর থেকে কি কেউ গাইল এত সুন্দর করে? এত রাতে কেই বা এই ঘরে আসবে? কেনই বা আসবে? তাছাড়া বাহিরে তালাবদ্ধ অবস্থায় ভেতরে কেই বা থাকবে? অলকানন্দার মনে প্রশ্নের স্তূপ, অথচ সবগুলো প্রশ্নই উত্তরবিহীন। ক্ষণে ক্ষণে ছটফট ছটফট করছে। অলকানন্দা এগিয়ে গেল ধীর পায়ে। তার নূপুর তখন সুর তুলেছে মিহি, আকর্ষণীয়। সে দরজার কাছটাতে গিয়ে দাঁড়ালো। কোনো শব্দ নেই সেখানে। দূর হতে ভেসে আসছে খেক শিয়ালের হাঁক। রাত হলে এদের ডাক বেড়ে যায়। কিছুদিন আগেও একজন মানুষকে এরা ছিঁড়ে খেয়েছে। এত ভয়ঙ্কর প্রাণী। বাড়ির পাশের বিরাট বটগাছ যেন জ্যোৎস্নার আলোয় খেলছে অশ্লীল খেলা। কেমন লোমকূপ দাঁড়িয়ে যায় গাছটার দিকে তাকালেই। মনে হয় কে যেন দুহাত বাড়িয়ে আহ্বান জানাচ্ছে। অলকানন্দার শরীর শিরশির করে উঠছে। এতক্ষণ ভয় না পেলেও এখন সে ভয় পাচ্ছে। পায়ে দেখা দিয়েছে মৃদু কম্পন। বাড়ির প্রাচীর ঘিরে ভয়েরা কেমন হামাগুড়ি দিয়ে পড়ছে। অলকানন্দার শরীরে বাতাসগুলো অসহ্যকর লাগছে। সে ভয়ার্থ চোখে পাশে চোখ বোলাতেই খেয়াল করল ঘরটার ডান দিকে একটি কাঠের জানালা খোলা অবস্থায় আছে। অলকানন্দার ভীত মনে কৌতূহলের পরিমাণ বাড়ল। নিশ্চয় জানালা দিয়ে ঘরের ভেতরে অবস্থান বোঝা যাবে। এক বুক আশা নিয়ে সে জানালাটার সামনে যায়। জানালা ভেদ করে ভেতরে দৃষ্টি রাখতেই দেখে ঘরের এক কোণায় প্রদীপ জ্বলছে নিভু নিভু আলোয়। কিন্তু সে আলো বড়ই দুর্লভ পুরো ঘরকে আলোকিত করতে। অলকানন্দা বেশ কারো দৃষ্টিতে এদিক ওদিক চাইল। কাপা কাপা কণ্ঠে বলল, কে আছো? অপর পাশ থেকে কোনো উত্তর এলো না।
বাতাসের ঝাপটায় দুর্বল প্রদীপটা খানিক কেঁপে উঠল বোধ হয়। অলকানন্দা আবার ডাকলো, কেউ আছো? বিপরীত দিক তবুও নীরব। অলকানন্দার হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক, হাত পাও কাঁপছে আগের তুলনায় বেশি। তার মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এই বুঝি কেউ তাকে ধরে ফেলল। মনের এই আকুলি বিকুলি ভয়কে প্রাধান্য দিয়েই সে পিছু ঘুরল। না, তেমন কেউ তো নেই। অলকানন্দা ভ্রুকে কুচকে এলো। মনের ভ্রান্তি ভেবে যেই আবার জানালায় দৃষ্টি দিল, ঠিক তখনই ভেতর থেকে একজন আচমকা নন্দার সামনে এসে খিলখিল করে হেসে উঠল। নন্দা তৎক্ষণাৎ চমকে গেল। দৃষ্টির মাঝে খোলা হয়ে উঠল সে অদ্ভুত মুখশ্রী। কপালে সিঁদুরের বড় ফোঁটা আঁকানো, মাছ সেতিতে ভরাট করে সিঁদুর লেপা, শরীরে চকচকে শাড়ি ও ঝলমলে গহনা। অলকানন্দা দু কদম সিটকে পেছনে চলে গেল। চিৎকার করতে গিয়েও বেশ জোর করেই নিজের হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। তার পা কাঁপছে, মৃদু কম্পন ধারণ করেছে ভয়াবহ রূপ। সে দাঁড়িয়ে থাকতে পারল না আর, চাঁদের মেঝেতেই বসে পড়ল। শরীর থেকে অস্বাভাবিকভাবে ঘাম বেয়ে পড়ছে শির দ্বারা দিয়ে। অপ্রত্যাশিত উত্তেজনায় তার হৃৎপিণ্ডের কম্পন যেন আকাশ ছুঁয়েছে। সে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। মনে হচ্ছে কেউ যেন তার শ্বাসনালী ধরে রেখেছে। শ্বাস নিতেও সে কি কষ্ট! তার এই ভীত উন্মাদিত শরীরটা যখন ভয়ে কাহিল, ঠিক তখন আবারও মেইলি রিনবিনে হাসি ভেসে এলো, সাথে মিষ্টি স্বরের কণ্ঠ। ভয় পেয়েছিস নাকি? অলকানন্দা চমকালো। এই মেয়েলি কণ্ঠ কিছু তো একটা আছে, না হয় এত শ্রুতি মধু শোনাবে কেন? সে চোখ ঘুরিয়ে আবারও দৃষ্টি রাখল বন্ধ ঘরের মুক্ত জানালার দিকে। অপরিচিত মিষ্টি মেয়েটা হাসছে। অবশ্য পুরোপুরি অপরিচিত নয় এই মুখমণ্ডল। যেদিন প্রথমে এই বাড়িতে এলো সেদিন এই নারীর সাথে তার ভয়ঙ্কর সাক্ষাৎ পর্ব সমাপ্ত হয়েছিল। এরপর আর দেখেনি তাকে। সেদিনের মুখমণ্ডলে যেই হিংস্রতাটা ছিল, আজ তার ছিটে ফোঁটাও নেই। নন্দা এবার বসা থেকে উঠে দাঁড়ালো। কিছুটা ভয় সংকোচ নিয়েই মেয়েটার কাছে গেল। মেয়েটা জানালা দিয়ে হাত বাড়িয়ে আছে। অলকানন্দার সামনে যেতেই মেয়েটা নিজের দু হাতের আদলে অলকানন্দার মুখটা নেয়। হাসি হাসি কণ্ঠে বলে, তুই তো ভীষণ সুন্দর। অলকানন্দা ফ্যাল করে তাকিয়ে থাকে। অস্ফুট স্বরে বলে, তুমিও তো ভারী মিষ্টি। তাই? অনেক মিষ্টি রে আমি। অলকানন্দা মাথা নাড়ায়, ধীর স্বরে জবাব দেয়, সত্যি অনেক মিষ্টি। মেয়েটা আবার হাসে। মেয়েটার বোধহয় কারণে অকারণে হাসার অভ্যাস। হাসলে তাকে দারুণ লাগে অবশ্য। এই কথা বোধহয় এই নারী জানে। তাই মুগ্ধতা ছড়াতেই বুঝি সে এমন কিশোরীর ন্যায় হাসতে থাকে। তোর নাম কী রে? মেয়েটার প্রশ্নে নন্দা মিহিস্বরে উত্তর দেয়, অলকানন্দা। তুমি তো বিহারিনী। অলকানন্দা নাম জিজ্ঞেস করতেই মেয়েটা নন্দার মুখ চেপে ধরে। হুঁশিয়ারি কণ্ঠে বলে, চুপ চুপ, কেউ যেন শুনতে না পায়। নন্দা মাথা নাড়ায়, ফিসফিসিয়ে বলে, আচ্ছা, শুনবে না। আমাকে এখান থেকে বের করো না পুষ্প। মেয়েটার এমন সম্বোধনে অবাক হয় নন্দা। সে বিস্মিত ভাব কণ্ঠেও ধরে রেখে শুধায়, পুষ্প কেন ডাকছ? আমার নাম তো অলকানন্দা। মেয়েটা বোধহয় ভারী মজা পায় নন্দার এমন বোকা প্রশ্নে। তাই তো সে হেসে হয় ক্ষণ। হাসতে হাসতে বলে, তুই কি জানিস, অলকানন্দা হলো একটি ফুলের নাম। সে ফুল সচরাচর পাওয়া যায় না। তবে নামের মতো তত সুন্দর না ফুলটা, কিন্তু তুই তোর নামের মতোই সুন্দর। যেহেতু তোর নাম ফুলের নামের সাথে মিলিয়ে রাখা, তাই তোকে আমি পুষ্প ডাকবো। তুই জানিস নে, পুষ্প ফুলেরই আর একটা মিত্রীয় শব্দ। অলকানন্দা অবাকের সীমা বাড়ে। মেয়েটাকে দেখে যদিও মনে হয় মানসিক ভারসাম্যহীন, কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী এই নারী। কথাবার্তায় শিক্ষিতের ছোঁয়া, নিশ্চয়ই সে পড়াশোনা জানা। এমন একটা মেয়ের এ দশার কারণ কি? আর তার নামের সাথে বিহারিনী মহলেই বা এত মিল কেন? জিজ্ঞেস করবি কি মেয়েটাকে? পরে যদি মেয়েটা আবার রেগে যায়? নন্দা জিজ্ঞেস করতে গিয়েও থেমে যায়। সে বুঝতে পারছে মেয়েটার সাথে ভাব জমালেই বোধ হয় সব প্রশ্নের উত্তর পাবে। ভাবনা অনুযায়ী সে ভাব জমানো শুরু করে। নানান রকমের কথাবার্তা বলে। কথা বলতে গিয়ে নন্দা অনুভব করে যে মেয়েটা অনেক কিছু সম্পর্কে অবগত।
এমনকি রবি ঠাকুরের এত দারুণ দারুণ গান সে জানে, বিভিন্ন উপন্যাসের নামও বলে দিচ্ছে অকপটে। হেমন্তের আকাশ উড়ে বেড়াচ্ছে কয়েক ঝাঁক খণ্ড বিখণ্ড মেঘের দল। মনে হচ্ছে সাদা তুলো পাখিদের কিচিরমিচির শব্দে প্রকৃতি মুখরিত। নন্দা তৈরি হয়েছে কলেজ যাওয়ার উদ্দেশ্যে। রাতে অনেক দেরি করে ঘুমানোর ফলে তার অনেক দেরি হয়ে ঘুমানোর তার চোখ জ্বালা করছে, মাথাটাও যন্ত্রণায় ভার হয়ে আছে। তবে এত খারাপের মাঝে একটা ভালো হয়েছে, স্টিফেন নামক লোকটা কাল ঘরে আসেনি। নন্দা বেশ স্বস্তি নিয়ে ঘুমোতে পেরেছে। লোকটার সান্নিধ্য তার পছন্দ নয়, কেমন অস্বস্তি লাগে। এতদিন একসাথে থেকেও অপরিচিত লাগে মানুষটাকে। মনে হয় তাকে নন্দার জানা হয়নি আদৌ। একটা অপরিচিত মানুষ সে, একই বাড়িতে থেকেই দুজন দুই প্রান্তের মানুষ। নন্দার ভাবনার মাঝেই তার কক্ষে উপস্থিত হয় কাদম্বরী দেবী। মহিলার মুখে সুপরিচিত মিষ্টি হাসি এসেই নন্দার মাথায় হাত বুলিয়ে আন্তরিকতার সঙ্গে শুধায়, ভালো আছো মা? নন্দা তাকায় মহিলাটির দিকে। কালো রঙের এই নারীকে হাসলে ফর্সা রঙের মানুষের থেকেও বেশি সুন্দর দেখায়। টান টান চোখ মুখ, তবে গায়ের রঙের জন্য তার এই অকৃত্রিম সৌন্দর্য প্রকাশ পেতে পারেনি। সৌন্দর্যের প্রচলিত নিয়মিত এটা। গায়ের রং দুধে আলতা না হলে সেই মানুষটাকে কিংবা তার আর কোনো অঙ্গভঙ্গিকেই সুন্দরের আওতায় আনা যাবে না। তার সব সুন্দর কেবল কালো রঙের জন্য অসুন্দর নামক স্বীকৃতি পাবে। নন্দাকে চুপ থাকতে দেখে কাদম্বরী দেবী বলল, তোমাকে ভীষণ মনে পড়েছে জানো। নন্দা ভ্রু কুচকায়, অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, মনে পড়েছে? হ্যাঁ, কয়েকদিন যাবৎ তোমাদের দেখি না, মনে পড়বে না? নন্দা যেন মহিলার কথার আগাগোড়া খুঁজে পায় না। চোখে মুখে তার সেই ভাব স্পষ্ট। তা দেখে হাসেন কাদম্বরী দেবী, বলেন, কয়েকদিন যাবৎ আমি তো বাড়িতে ছিলাম না, জানো না নিশ্চয় সেটা। নন্দা বিস্মিত হয়, হতভম্ব কণ্ঠে বলে, আপনি বাড়ি ছিলেন না? না, একটু তীর্থক্ষেত্র দর্শন করতে বের হয়েছিলাম। তুমি জানতে না? মহিলার প্রশ্নে নন্দা ডানে বামে মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, না। জানতে হবে তো সংসারের খবর, তাই না? বিয়ে তো হয়েছে, এবার কষ্ট করে না হয় মানিয়ে নিলে। আমার ছেলে নিশ্চয়ই ততটাও খারাপ না। মহিলার কথায় নন্দার ভেতরটা তাচ্ছিল্য করে উঠল। ওনার ছেলে খারাপ না, তাই বলে কি কাল রাত সারা রাত বাইজিদের সাথে পড়েছিল? কিন্তু মুখ ফুটে সে আর কথাটা বলে না। মহিলাটি আন্তরিক, তার ছেলের জন্য এই নারীকে মোটেও শক্ত কথা বলা তার সাজে না, বেমানান লাগবে। নন্দা কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো। শেষ পর্যন্ত সে কলেজ গেল না, গেল নিজের আগের শ্বশুর বাড়ি বিহারিণী মহলে। বাড়ির গেটে পা রাখতেই তার শরীরে শীতল স্রোত বয়ে গেল। এত সাহস নিয়ে তো চলে এসেছে এখানে, কিন্তু আদৌ কি উচিত কাজ হয়েছে? নিশ্চয়ই বাড়ির মানুষ তার সাথে বাজে ব্যবহার করবে। নন্দা তবুও সাহস করে পা বাড়ায়। অন্দরমহলে ঢুকতেই বাড়ির কর্মচারীদের চোখে পড়ে সে। তারপর কর্মচারীরাই খবর পাঠায় সবাইকে। মিনিট কয়েক পেরোতেই বাড়ির সকলে এসেই উপস্থিত হয়ে গেল। সবার চোখে মুখে অবাক ভাব, বিস্মিত নয়ন যুগল। নন্দা এগিয়ে যায় সুরবালার দিকে। মানুষটার মুখশ্রী শুকিয়ে গিয়েছে। অলকানন্দা মাথা নত করে প্রণাম করে। সুরবালা দেবীর মুখশ্রী আগের মতোই কঠোর। নন্দা তা দেখে শুধায়, আশীর্বাদও করবে না মা? সুরবালা দেবী মুখ ঘোরায়, শক্ত কণ্ঠে বলে, বেঁচে থাকো, আশীর্বাদ করি, স্বামী সুহাগী হও। বেঁচে থাকবো? যেখানে মৃত্যুর পথে আমাকে একা ফেলে চলে এসেছিলেন, সেখানে বেঁচে থাকার আশীর্বাদটা হাস্যকর হলো না মা?